যে সকল অপারেটর বা যে সকল গ্রাহকদের নেটওয়ার্ক যেখানে অনুপস্থিত অন্য অন্য নেটওয়ার্কের সাহায্য নিয়ে কথা বলা যাবে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নকারী হাসিবুল হাসান সায়েম। তিনি শিক্ষার্থী এবং ধানমন্ডি ঢাকার বাসিন্দা। তিনি অ্যামেচার রেডিওর ভ্যাট ট্যাক্স রেগুলেশন এবং ডিভাইসের এনওসি প্রসেসটা নিয়ে প্রশ্ন করেছেন। প্রশ্নটি SM স্পেকট্রাম ম্যানেজমেন্ট ডিভিশন সংশ্লিষ্ট। প্রশ্নকারীকে প্রশ্ন উত্থাপন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি হাসিবুল হাসান সিয়াম। আমি একজন অ্যামাচার রেডিও অপারেটর। আমার কল সাইন হচ্ছে S21 HMX। আমি যখন প্রথম লাইসেন্সটি অ্যাকোয়ার করলাম তখন আমি খেয়াল করলাম যে আমাদের যেই অ্যামাচার রেডিওর রুলস অ্যান্ড গাইডলাইন ITU এবং BTRCর সমন্বয় করে করা, সেখানে যেসব ক্রাইটেরিয়া আছে ওই সব ক্রাইটেরিয়ার ডিভাইস আর কি এখন ওই অর্থে আর কি ম্যানুফ্যাকচার করা হয় না। সো আমি যদি NOC প্রসেসে যাইতে চাই, মেইন যে বাধাটা হয়ে দাঁড়ায় যে একটা ডিভাইসের পিছনে আপনার অ্যারাউন্ড 30-65% ট্যাক্স হয় এবং এই ট্যাক্সটা অনেক হিউজ, এবং ডিভাইসটা আমদানি করতে যে লেভেলের আর কি আমাদেরকে হ্যাসেল করতে হয়। হয়তো BTRC NOC ইস্যু করতেছে, বাট আমাদের ডিভাইসটা আনতে হলে অনেক আর কি হ্যাসেল আর কি ফেস করতে হয়। আর আরেকটা যেটা আমি আর কি প্রশ্ন করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ইন্টারফিয়ারেন্স রিলেটেড, সেটা সামহাও আর কি স্কিপ হয়ে গেছে। আমি আর কি এক্সট্রিমলি সরি প্রশ্নটা এইভাবে আর কি উত্থাপন করার জন্য। আমাদের মেইনলি যে 2 মিটার 144 to 146 মেগাহার্টজ অ্যান্ড 70 সেন্টিমিটার ব্যান্ড 430 to 440 মেগাহার্টজ, এই ব্যান্ডটা আমরা এক্সক্লুসিভলি যারা ল্যান্ডে থাকি, আমরা যারা ধরেন মেট্রোপলিটন বা সিটি এরিয়াতে থাকি, সেই ব্যান্ডগুলোতে আমাদের অনেক আর কি ইন্টারফিয়ারেন্স আসে। এখন আমরা এই ইন্টারফিয়ারেন্সগুলো কেন হয় এটা আমরা স্টিল এখনো আর কি ফিগার আউট করতে পারি নাই। তো ন্যাশনাল ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন প্ল্যানে যদি আমাদের অ্যামাচারদের জন্য একটা বরাদ্দ, ছোট্ট একটা বরাদ্দ যদি করা হয়েছে, তো সেই বরাদ্দটাতেও যদি আমরা আর কি এরকম ইন্টারফিয়ারেন্স পাই, অ্যাজ এ অ্যামাচার রেডিও অপারেটর আমরা যেহেতু শিক্ষা ও গবেষণা খাত নিয়ে আর কি কাজ করে থাকি, তো এটা আমাদের জন্য একটু আর কি ডিফিকাল্ট এই অ্যামাচার রেডিওর চর্চাটা করার জন্য। তো এই বলে আমি আর কি আমার প্রশ্নটা আর কি উপস্থাপন করলাম। ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আমি শেখ রিয়াজ আহমেদ, আমি কমিশনার BTRC। আপনার অ্যামেচার রেডিও লাইসেন্সিংকে প্রমোট করার জন্য আমরা কিন্তু জাস্ট 1 বছরের মধ্যেই বিরাট একটা পরীক্ষার আয়োজন করে এটাকে আপনাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার ইনিশিয়েটিভ নিয়েছি এবং আপনাদের মধ্যে কিন্তু এই অ্যামেচার মানে রেডিও লাইসেন্সটা প্রদান করা হয়েছে। এবং আমাদের যে অ্যামেচার ইনস্ট্রাকশন ফর অ্যামেচার রেডিও ইউজেস অ্যান্ড প্রসিডিউরস আছে, সেই গাইডলাইন অনুসরণ করেই কিন্তু আপনাদেরকে বলা হয়েছে আপনারা নিজেও অ্যামেচার রেডিওটা ক্রয় করতে পারেন, অথবা আমাদের যে অ্যানলিস্টেড ভেন্ডর আছে তাদের যে কারো থেকে আপনারা এটা ক্রয় করতে পারেন। এবং এটা কিন্তু খুবই সহজীকরণ পদ্ধতিতেই আপনাদেরকে এই সার্টিফিকেটটা প্রদান করা হয়। আমি দেখেছি গত 1 বছরের মধ্যে যারা এই লাইসেন্সটা নিয়েছেন তারা অ্যাপ্লিকেশন করার আমার মনে হয় 7 দিনের মধ্যেই সার্টিফিকেট পেয়ে গিয়েছে। তো অন্য কোনো অভিযোগ আমাদের কাছে এসে নেই। আর আপনাদের যে ট্যাক্স ভ্যাট সংক্রান্তে যে প্রশ্নটা তুলেছেন সেটা কিন্তু BTRCর এখতিয়ারভুক্ত নয়। ভ্যাট ট্যাক্স এটা NBR কর্তৃক প্রণীত হয়। আমরা হয়তো আপনাদের জন্য সুপারিশ করতে পারি, কিন্তু NBR যদি এটার ব্যাপারে কিছু না করে আমাদের করণীয় কিছু নেই। আর দ্বিতীয়ত আরেকটা কি করেছেন আপনারা যাতে এটা সহজভাবে পেতে পারেন। অ্যামেচার রেডিও যে সেট এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু প্রস্তুত হচ্ছে না, তবে আমাদের কাছে কিছু কিছু এই ম্যানুফ্যাকচারার আসছে যারা নাকি অ্যামেচার রেডিও সেটও করবে, তখন আপনারা খুব সহজভাবে পেয়ে যাবেন। আশা করি একটাকে অনুমতি দেওয়া হয়েছে এখানে ম্যানুফ্যাকচার করার জন্য, সুতরাং তখন আপনার দেশ থেকেই এটা ক্রয় করতে পারেন। আর ইন্টারফারেন্সের ব্যাপার যেটা অ্যামেচার রেডিওর জন্য একটা ফিক্সড, যেটা আপনাদের পয়সা দিতে হয় না সেই স্পেকট্রামের জন্য। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা যেটা ইন্টারফারেন্স ইস্যুতে বলেছেন, আপনাদের আসলে অ্যামেচার রেডিওর জন্য ওয়ার্ল্ড ওয়াইড 2টা ব্যান্ড মানে VHF এবং UHF ব্যান্ডে কিছু তরঙ্গ বরাদ্দ করা আছে। বেসিক্যালি এই সমস্যাটা হয় UHF ব্যান্ডের ক্ষেত্রে, যেখানে 430 থেকে 434 মেগাহার্টজ, যেটা বেসিক্যালি তরঙ্গটা আমরা
শেয়ার্ড ভিত্তিতে অ্যামেচার রেডিওর সাথে অন্যান্য বিভিন্ন ব্যবহারকারীদেরকেও আমরা অনেক সময় বরাদ্দ দিয়ে থাকি। হাওয়েভার আমরা এখানে এর আগে এই তরঙ্গটা বাংলাদেশ পুলিশের কাছে দেয়া ছিল। আমরা পুলিশকে এ ব্যাপারে ইতিমধ্যে জানিয়েছি যারা যাতে এই ব্যান্ডটা আর ব্যবহার না করে, কারণ এই ব্যান্ডটা বেসিক্যালি আমাদের অ্যামেচার রেডিওকে আমরা দিচ্ছি, এটা ব্যবহার করলে পুলিশের অনেক সংবেদনশীল তথ্য আসলে এই নেটওয়ার্কের মাধ্যমে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি শিওর যে এরপরে আপনারা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি। কারণ এই আপনারা জানেন যে পিএমআর ব্যান্ড যেটা 400 থেকে 470 মেগাহার্টজ পর্যন্ত ইউএইচএফ ব্যান্ডে, সেখানে আসলে তরঙ্গের বরাদ্দ খুব সীমিত। এখানে সারা বাংলাদেশ ব্যাপী অনেক ব্যবহারকারী এই তরঙ্গে আসলে ব্যবহার করেন। তো এখানে একটা পাশাপাশি থাকলে তরঙ্গের ক্ষেত্রে হয়তো ইন্টারফারেন্স ইস্যুর সমস্যা হতে পারে। এবং আগে যেটা আমরা অবলোকন করি যে পুলিশের সাথে অ্যামেচার ব্যান্ডের কিছুটা সমস্যা হচ্ছে, তখন আমরা পুলিশকে আলাদাভাবে আমরা তরঙ্গ বরাদ্দ দিয়েছি যাতে অ্যামেচার ব্যান্ডের সাথে তাদের আর কোনো ইন্টারফারেন্স ইস্যুর সমস্যা না হয়। হাওয়ার ভবিষ্যতেও যদি আপনাদের এ ধরনের কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা নিব। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নকারীর নাম মুন্সি আমানুর রহমান। তিনি খিলগাঁও, ঢাকার বাসিন্দা। তিনি একজন বেসরকারি চাকুরিজীবী। তিনি মূলত আইএসপির ইন্টারনেট সেবা বিষয়ে প্রশ্ন করেছেন। তার প্রশ্নটি ইএনডো বিভাগ সংশ্লিষ্ট হওয়ায় সংশ্লিষ্ট বিভাগ থেকে আমি উত্তরটি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মুন্সি আমানুর রহমান। আমার বাসার লোকেশন হচ্ছে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায়। আমি যে এলাকাটা থাকি এটা একটা কন্ডোমিনিয়াম। আমি আজকের এই সুযোগটা পাওয়ার জন্য খুবই আনন্দিত। আমি ইতিপূর্বে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে একটা মেইল করেছিলাম, me@polok। আমি সরি যে হয়তো ব্যস্ততার কারণে স্যার হয়তো মেইলটা দেখতে পারেননি। আমি যে এলাকাটা থাকি এখানে 10টা বিল্ডিং আছে, 488টা ফ্ল্যাট আছে। এটার ভিতরে যে ইন্টারনেট সেবাটা দেওয়া হয়, লোকাল একজন কমিশনার এই কাজটা করে থাকে। আসলে সেই ইন্টারনেট সেবাটা কিভাবে আসে এটাও জানে না। সে নিজেও একটা স্মার্টফোন ব্যবহার করে না, তার যে লোকজন আছে এরাও স্মার্টফোন ব্যবহার করে না। তারা লোকাল একজন আইএসপির কাছ থেকে ইন্টারনেট না কেনে, এবং আমি যতটুকু বুঝছি যে হয়তোবা সে পাশের জায়গা থেকে 10 মেগাবাইট পারচেস করে, আর 488টা ফ্ল্যাটে সে 20 মেগাবাইট বিক্রি করে। তা আলটিমেটলি আমরা কেউ সেবা পাই না। এই এলাকাটাতে কার্নিভাল এবং লিঙ্ক 3 2 বা ততোধিকবার কানেক্টিভিটি দেওয়ার জন্য গিয়েছে এবং তাদের সাথে হাতাহাতির পর্যায়ে তারা বের হয়ে আসছে, ঢুকতে দেয়নি। মাস দুয়েক আগে আমি বিটিসিএল এর কাছে অনলাইনে একটা অ্যাপ্লাই করেছিলাম যে জিপন লাইনটা নেওয়ার জন্য। দুর্ভাগ্যবশত সেইটা রিজেক্ট হয়। পরবর্তীতে যখন খিলগাঁও বিটিসিএল অফিসে যোগাযোগ করি তখন জানতে পারি যে এখানে জিপনের কোনো অপটিক্যাল ফাইবারের কোনো কানেক্টিভিটি নাই। করোনা মহামারীর আগে একটা প্রজেক্ট ছিল যেটাতে এই এলাকাটাতে অপটিক্যাল ফাইবার লাইন আসার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে হোক ওই প্রজেক্টটা বাতিল হয়ে গেছে এবং টাকা হয়তো ফেরত চলে গেছে। বনশ্রী এলাকাতে এইচ ব্লক পর্যন্ত বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার লাইন আছে এবং এইচ ব্লক থেকে আমার বাসা অর্থাৎ দক্ষিণ বনশ্রী যে ব্লক পর্যন্ত এটার ডিস্টেন্স হচ্ছে 1.4 কিলোমিটার। আমি গত সপ্তাহে বিটিসিএল খিলগাঁও অফিসে গিয়েছিলাম, কিন্তু সম্মানিত ডিজিএম মহোদয়কে ওই সময় পাইনি, উনি অন্য কোথাও কাজে ছিলেন হয়তোবা, তো যার জন্য আর কথা বলতে পারিনি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের জায়গায় ঢাকা শহরে এইরকম একটা প্রাণ কেন্দ্রে ইন্টারনেট সেবা কি পাবো না? যেখানে রিমোট এলাকাতে ইন্টারনেট সেবা যাচ্ছে, তাহলে আমরা শহরের ভিতরে আমি সেবাই পাচ্ছি না। ইভেন দ্যাট যদি বিটিসিএল এখানে যায়, অন্যরা হয়তো গেল না, যেতে পারলো না, কিন্তু সরকারের থেকে তো অন্য কেউ বেশি শক্তিশালী না। যদি বিটিসিএল তার অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে ওখানে যায়, আমি নিশ্চয়তা দিব যে আমার বিল্ডিং এ যে 36টা ফ্ল্যাট আছে, 36টার মধ্যে 30টা কানেকশন আমার বিল্ডিং এই পাবে। বাকি 488 ফ্ল্যাটের কথা বাদই দিলাম। তো আমি মাননীয় মন্ত্রীর কাছে এইটুকু অনুরোধ করব যে আমাদেরকে এই সেবাটুকু থেকে বঞ্চিত করবেন না। এবং বিটিসিএল এর খিলগাঁও অফিস থেকে আমার বাসার দূরত্ব 1.5 কিলোমিটার, আর যেখানে এইচ ব্লক থেকে আমার বাসার দূরত্ব 1.4 কিলোমিটার। তো এতটুকু ডিস্টেন্সে আমরা এই সেবা থেকে কেন বঞ্চিত হচ্ছি? যদি একটু ব্যবস্থা নেন খুবই কৃতজ্ঞ হব। ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের দুইটা দিক আছে, একটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার
আপনার ইন্টারনেট সার্ভিস, আর একটা টেলিটকের সাথে সম্পর্কিত। প্রথমত বিটিসিএল এর সাথে বিটিসিএল এর ইন্টারনেটের বিষয়, রাইট। প্রথমত হচ্ছে গিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররাই শুধুমাত্র ইন্টারনেট সার্ভিস দিতে পারবে, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট। আমাদের প্রায় 2900 ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা লাইসেন্সধারী আছে, তাদেরই দায়িত্ব ইন্টারনেট সার্ভিস গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এর ব্যত্যয় আমরা কখনো কখনো শুনে থাকি যে নির্দিষ্ট এলাকাগুলিতে যারা একটু শক্তিশালী তারা তাদের মাসেল ব্যবহার করে তারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে তাদের সুবিধা থেকে বঞ্চিত করে, এবং তারা নিজেরা অবৈধভাবে ইন্টারনেট প্রোভাইড করে, যেরকম একটা অভিযোগ আপনি করছিলেন। তো আমরা এই সকল অভিযোগ যখন পাই, আমরা এই অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং ওই সকল বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। ডেফিনেটলি আপনার বিষয়টি আমাদের কনসার্ন এসেছে, আমরা এটার বিরুদ্ধে এটার বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং অবৈধ ইন্টারনেট প্রদানকারীদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, এবং যারা বৈধ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারা যেন তাদের সার্ভিসটা সঠিকভাবে প্রোভাইড করতে পারে সেই বিষয়ে আমরা অবশ্যই দৃষ্টিপাত করব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে গিয়ে বিটিসিএল জীবনের একটা প্রজেক্ট যেটা হয়েছিল, তারা একটা নির্দিষ্ট পরিধি পর্যন্ত তাদের নেটওয়ার্ক বিস্তার করেছে। আমাদের জানা মতে বিটিসিএল তাদের আরও 2টা প্রজেক্ট প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি এই প্রজেক্টের মাধ্যমে তারা তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এবং এখানে বিটিসিএল এর প্রতিনিধি উপস্থিত আছেন। আমরা আপনার এই বিষয়টাকে আমরা নোটে রাখলাম, আমরা এটার ব্যাপারে বিটিসিএল এর সাথে আলোচনা সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবারের প্রশ্নকারী অনলাইন জুম প্ল্যাটফর্মে কানেক্টেড হয়েছেন। প্রশ্নকারীর নাম জনাব রাসেল, তিনি ক্যানারিগঞ্জের বাসিন্দা এবং ব্যবসায়ী। তিনি মোবাইল ফোন হ্যান্ডসেট নিয়ে প্রশ্ন করেছেন। প্রশ্নটি স্পেকট্রাম ম্যানেজমেন্ট ডিভিশন সম্পৃক্ত বিধায় স্যারকে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য। হ্যালো, সকলকে আমার তরফ থেকে জানাই ধন্যবাদ। এখানে মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন বিটিআরসির সকল গণ্যমান্য ব্যক্তি। তো আমি বেশি সময় নেব না, আমি আমার প্রশ্নটা উত্থাপন করব। সেটা হলো, বর্তমানে আনঅফিসিয়াল ফোন নিয়ে একটি দেশে খুবই তোলপাড় চলতেছে। তো সে ব্যাপারে আমার প্রশ্ন। সারা বাংলাদেশে এখন অনেকের হাতেই আনঅফিসিয়াল ফোন, এমনকি একই করে যদি 4 জন লোক থাকে তাহলে 4 জনের হাতেই আমরা আনঅফিসিয়াল ফোন দেখতে পাই। তো যদি এই ফোনগুলো যদি সকলের আনঅফিসিয়াল ফোনগুলো যদি অফ করে দেওয়া হয়, তাহলে তাদের অর্থনৈতিক অবস্থায় কি হবে? বা আমরা যে বলতেছি যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে বা উন্নত হচ্ছি, তাহলে সেটা কি ব্যাঘাত ঘটবে না যদি আমাদের আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যায়? কারণ বাংলাদেশের অনেকেই আনঅফিসিয়াল ফোন চালায়। হ্যাঁ, যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হব কিনা, এ ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। জি, ধন্যবাদ জুম প্ল্যাটফর্মে অংশগ্রহণকারী প্রশ্নকারীকে। আপনার প্রশ্নটা খুবই রিলিভেন্ট, কিন্তু খুবই দুঃখজনক যে আপনি বলছেন একই পরিবারে 4 জনই যদি আনঅফিসিয়াল ইউজ করে, তো অফিসিয়াল ইউজ করবে কে? আনঅফিসিয়াল মানে অবৈধ টেলিফোন ইউজ করা। অবৈধ জিনিসটাই কিন্তু খারাপ। সুতরাং আমাদের প্র্যাকটিসটা হোক বৈধ জিনিস বৈধভাবে ক্রয় করা, বৈধভাবে সংগ্রহ করা এবং বৈধভাবে ব্যবহার করা। তবে বিটিআরসি কিন্তু বৈধ অবৈধ 2 ধরনের সেটেরই যত সেট আমার নেটওয়ার্কে আসবে সব সেটই কিন্তু রেজিস্টার্ড হয়ে যাচ্ছে। তা আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার মধ্যেও যদি বাজারে কোনো অবৈধ সেট থেকে থাকে, আমরা পর্যাপ্ত সময় দিয়েই আপনাদেরকে বলবো যে এইগুলি ডিসকানেক্টেড করা হবে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই আপাতত। আরেকটা জিনিস আমি অনুরোধ করব বিটিআরসি এবং সরকারের পক্ষ থেকে, আপনারা যথাযথ প্রক্রিয়ায় সেট কিনবেন এবং বৈধ সেট কিনবেন, বৈধ সেট ব্যবহার করবেন, এবং আপনাদের যেই সমস্ত সেট আপনারা কিনেন যদি আপনাদের রেজিস্টার্ড না হয়, আপনাদের সন্দেহ হয়, কারণ তখন সরাসরি আপনারা যদি বিটিআরসিতে আসেন আমরা ওইটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব। সুতরাং আপনার এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপাতত সব টেলিফোনই কিন্তু চালু আছে, সব মোবাইল সেটই এই নেটওয়ার্কে কাজ করবে, কোনোটাই বিচ্ছিন্ন করা হবে না। থ্যাংক ইউ।
ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্নকারীর নাম খন্দকার হাসান শাহরিয়ার। তিনি ঢাকার বাসিন্দা। তিনি একজন আইনজীবী। তিনি অনলাইন প্ল্যাটফর্ম জুমে আমাদের সাথে সংযুক্ত আছেন। তিনি মূলত 3টি প্রশ্ন করেছেন। 3টি প্রশ্নের বিষয় হলো অ্যামেচার রেডিও লাইসেন্স, ওয়াকিটকি হ্যান্ডসেটের এনওসি এবং অ্যামেচার রেডিও লাইসেন্সের ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করা বিষয়ক। আমি আপনাকে সময় স্বল্পতার কারণে এই 3টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন করার জন্য বিনীত অনুরোধ করছি। এই প্রশ্নগুলো স্পেকট্রাম বিভাগ সংশ্লিষ্ট হওয়ায় আমি স্পেকট্রাম বিভাগকে অনুরোধ জানাচ্ছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আপনি বলতে পারেন। আমি খন্দকার হাসান শাহরিয়ার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের এবং একজন অ্যামেচার রেডিও লাইসেন্সধারী। তো আমার যেটি প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যামেচার রেডিও লাইসেন্স বর্তমানে হ্যান্ডি বিষয়ে কোনো এনওসি দেওয়া হচ্ছে না, এবং এই যে বেসগুলো আনা হচ্ছে সেগুলো তো আমরা বিভিন্ন রকমের সমস্যা পাচ্ছি। এবং বেস আমদানির ক্ষেত্রে আমাদের ট্যাক্স ভেট প্রত্যাহারের সুপারিশটা চাচ্ছি বিটিআরসির পক্ষ থেকে যেন করা হয়। একই সাথে আমাদের এই হ্যান্ডি এনওসিটা কি মানে কবে প্রদান করা হবে এবং যে আমাদের লাইসেন্স দেওয়া হচ্ছে সেটি যেন স্মার্ট লাইসেন্স দেওয়া হয় এবং অনলাইনে যেন সেটি ভেরিফিকেশন সুবিধা চালু করা হয় তাৎক্ষণিকভাবে, সেটির জন্য আবেদন করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আপনার নাম্বার 1 যে স্মার্ট যে কার্ডের কথা বলেছেন, সেই ধরনের আমরা এখন কাগজে এই সার্টিফিকেট দিয়ে থাকি, কিন্তু আমরা ইতিমধ্যেই চিন্তাভাবনা করেছি এবং যারা স্মার্ট কার্ড প্রণয়ন করেন তাদের সাথে 2-1বার বৈঠকে বসেছি। আমরা এটা স্মার্ট কার্ড করার কার্যক্রম নিচ্ছি আর কি, এটা প্রক্রিয়াধীন আছে। 2 নম্বর আপনি যেটা বলছেন আপনার এনওসি পাচ্ছেন না, কোথায় এনওসি পাচ্ছেন না? আমরা তো যারা লাইসেন্স প্রাপ্ত, যারা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন এবং অ্যামেচার রেডিও লাইসেন্সের যে গাইডলাইন সেই অনুসরণ করে যারা যখন আমাদের কাছে আবেদন করেন তাদেরকে কিন্তু আমরা সেই অ্যামেচার রেডিও সেট ব্যবহার করার অনুমতি দিয়ে থাকি এবং এটা খুব তড়িৎ গতিতে হয়। আর ট্যাক্সের কথা বলেছেন না, ট্যাক্সের ব্যাপারটা আসলে ভ্যাট ট্যাক্স, এটা তো বিটিআরসি ইমপ্লিমেন্ট করে না, এটা আলাদা একটা স্বাধীন এবং খুব ক্ষমতাশালী সংস্থা আছে এনবিআর, তারাই করেন। তবে আপনাদের এই অভিযোগ বা আপনাদের এইটা আমরা বিটিআরসির পক্ষ থেকে এনবিআরকে জানাবো, যদি এই ভ্যাট ট্যাক্সটা কমানো যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ। হ্যান্ডির ক্ষেত্রে বেজের এনওসি আমরা পাচ্ছি, কিন্তু হ্যান্ডির এনওসি আমরা পাচ্ছি না দীর্ঘদিন ধরে। হ্যান্ডি এনওসিটার ব্যাপারে বিটিআরসি দৃষ্টি আকর্ষণ করছে, এই ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। না, এনওসি তো আমরা দিচ্ছি, যারা ওই আমি তো বললাম অ্যামেচার রেডিও লাইসেন্সের যে আমার গাইডলাইন আছে, ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন ফলো করে যারা আমাদের কাছে আবেদন করে তাদের সকলকেই এই লাইসেন্স দেওয়া হয়। আপনি কোনটা পাচ্ছেন না সেটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, ওয়াকিটকি সেট আপনি সরাসরি নিজে ক্রয় করতে পারেন অথবা আমাদের অ্যানলিস্টেড কিছু ভ্যান্ডর আছে, সেই ভ্যান্ডরের মাধ্যমে ক্রয় করতে পারেন। এখানে কোনো ব্যত্যয় ঘটছে বলে আমার এই মুহূর্তে নাই। আর আপনি যদি সরাসরি কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি হন সেটা স্পেসিফিক আপনি বলেন, আমরা সলিউশন দিয়ে দিব। কিন্তু আমাদের তরফ থেকে এই নির্দেশনা আছে আপনি সরাসরি এটা ক্রয় করতে পারেন, অথবা আপনি ওই আমাদের যে অ্যানলিস্টেড ভ্যান্ডর আছে যারা, ওদের থেকে ক্রয় করতে পারেন। তবে যতদূর আমি জানি বাংলাদেশে এটা এখন উৎপাদিত হচ্ছে না, বাংলাদেশে উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে। একটা অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি এর অনুমোদন আমাদের থেকে নিয়েছে, যখন এটা কার্যকরী হবে তখন আপনি সহজেই এটা পাবেন। যদি একটা ওয়ান স্টপ সলিউশন করে আমাদেরকে এনওসিটা যেন আমরা সহজে আমদানি সেটা আমদানির ক্ষেত্রেও আমাদের সময়টা যেন আসলে সেভ হয়। আমাদের অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয় এই ক্ষেত্রে, কাস্টমস রিলেটেড। ঠিক আছে, আপনি যথাসময় আবেদন করে সবচেয়ে তড়িৎ গতিতে কিন্তু এই অ্যামেচার রেডিওর লাইসেন্স বা এই অনুমতিপত্র দেওয়া হয়, এটা আমি নিশ্চিত। তারপরে কত থাকলে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আল্লাহ ধন্যবাদ স্যার। এবার আমরা সশরীরে প্রশ্নকারীর কাছে যাচ্ছি। এবারের প্রশ্নকারী জনাব মহিউদ্দিন আহমেদ, তিনি মুঠোফোন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করছেন। তিনি 3টা প্রশ্ন করেছেন: কমিশন স্বাধীন সার্বভৌম, ইন্টারনেট টক টাইম মেয়াদ তুলে নেওয়া এবং গ্রাহকের ব্যালেন্স টাকা ফ্ল্যাশ করে নেওয়ার ব্যাপারে। আমি তাকে অনুরোধ করব তা একটি প্রশ্ন উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয়
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গঠিত হওয়ার পরে এই প্রথম কোনো গণশুনানিতে একজন মন্ত্রী প্রতিমন্ত্রীর উপস্থিতি আমাদেরকে অনেকটাই এই খাতের স্বচ্ছতা নিয়ে আসবে বলে আমি মনে করি। মাননীয় চেয়ারম্যান কমিশন এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের গণশুনানি যে কথাটি পূর্বে বলেছেন আমি সেই প্রশ্নে যাচ্ছি না, তবে গণশুনানির সপ্তাহের এক ধারা অনুযায়ী আজকে গণশুনানির যে বাধ্যবাধকতা আছে এর মধ্যে সপ্তাহের সাথে বলা হয়েছে এই গণশুনানি হবে সার্বজনীন এবং সকলের জন্য উন্মুক্ত। কিন্তু এক মাস পূর্বেই আগাম প্রশ্ন নিয়ে এই ধরনের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা এটা এই আইনের পরিপন্থী বলে আমরা মনে করি, যার ফলে প্রশ্ন আগাম ফাঁস হয়ে যাচ্ছে যেটা বলা হয়ে থাকে। এই ব্যাপারে চেয়ারম্যান এবং কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় চেয়ারম্যান, আপনারা জানেন কিছুদিন আগেই যখন ইন্টারনেট প্যাকেজ পরিবর্তন করা হলো সেই নিয়ে এখনো পর্যন্ত গ্রাহকদের ভিতরে একটি অস্বস্তি বিরাজমান রয়েছে। সেই অস্বস্তির মধ্যেই আবার আমাদের সাবমেরিন ক্যাবলের সিমিউ 5-এর যে জটিলতা সেটি আমাদেরকে আরও ভোগান্তিতে ফেলেছে। এর মধ্যে বৈশ্বিক কিছু কোম্পানি যারা বাংলাদেশের নিবন্ধিত না এবং সরকারের লাইসেন্সি প্রাপ্ত না, তারা আমাদেরকে গ্লোবাল ইন্ডেক্সে আমাদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করছে এই ব্যাপারে কমিশনের কাছে আমিও দৃষ্টি আকর্ষণ করেছিলাম, কিন্তু তাদের ব্যাপারে এখন পর্যন্ত কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বা তাদের কোনো বক্তব্য বিবৃতি আমরা পাইনি। এতে করে আমরা সরকার এবং সাথে জনগণ আমরা বিব্রতকর অবস্থায় রয়েছি। মাননীয় চেয়ারম্যান, এরপরে যেটি হয়েছে যে এই যে গ্রাহকদের মধ্যে ভোগান্তির মধ্যেই আরেকটি শুরু হলো, যেটা হচ্ছে যে আপনার ব্যালেন্সের রিচার্জের মেয়াদ যেটা গ্রামীণ ফোন শুরু করলো, সে থেকে আমরা কমিশনের কাছে আবেদন করলাম। ডিজি এসএস বিভাগের ডিজি মহোদয় এটি নিয়ে অনেক কাজ করেছেন, এই জন্য ধন্যবাদ। পরবর্তীতে যেটা হলো এটা 35 দিন মেয়াদ করে দেওয়া হলো। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে তারা গ্রাহকের ব্যালেন্স ফ্লাশ করে নিয়ে যাচ্ছে, মানে এই টাকা তারা কর্তন করে নিয়ে যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি যে বিটিআরসি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 50-1 মতে কোনো পরিচালনাকারী তাহার প্রদত্ত সেবা মানে ট্যারিফ বৈষম্য করার ক্ষেত্রে যে বিধিবিধান রয়েছে সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি সম্পূর্ণভাবে আইন বহির্ভূত একটি অপরাধ, দিনে দুপুরে একটি ডাকাতি করার মতো। এবং এই ক্ষেত্রে বলা আছে যে 29-এর ঘয়ে উদ্দেশ্য পূরণ করবে এই বৈষম্যমূলক কোনো সংস্থা ব্যবস্থা নেবেন না, এটা উদ্দেশ্যকর বলা আছে। 2-এর কয়ে বলা আছে উক্ত অভিযোগের প্রাথমিক যুক্তিকতা আছে বলিয়া কমিশন বিবেচনা করিলে অভিযোগ প্রাপ্তির 15 দিনের মধ্যে অভিযোগ সম্পর্কে তাহার লিখিত বক্তব্য উপস্থাপন পরিচালনা করিবে এবং 15 দিনের মধ্যে একটি নোটিশ দিবে। ইতিমধ্যে আমরা কিন্তু এই ব্যাপারে মাননীয় চেয়ারম্যান বরাবর অভিযোগ এবং প্রমাণপত্র সহ উপস্থাপন করেছি, যার ইতিপূর্বে সময় উত্তীর্ণ হয়ে গেছে। এখানে আরো বলা আছে যে যদি অভিযোগ নিষ্পত্তি না হয় এবং গ্রাহকের অভিযোগ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে গ্রাহকের ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের বিধান আছে আমাদের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সকল গ্রাহক এর কাছ থেকে গ্রামীণ ফোন অনৈতিকভাবে ডাকাতি করে এইভাবে টাকা পয়সা লুট করেছে এবং সেই ক্ষতিগ্রস্ত গ্রাহকে এই আইন অনুযায়ী কমিশন 1 কোটি টাকা প্রদান করবে কিনা এবং সেই ব্যবস্থা নেবে কিনা, এবং সেই সাথে এই যে আমাদের যে সরকারের ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের যে উদ্দেশ্য আছে সেখানে যদি আমার ব্যালেন্স থেকে আমার অর্থের নিরাপত্তা না পাই তাহলে ক্যাশলেস বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে আমি মাননীয় ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর কাছে জানতে চাই। আমরা যেখানে ব্যালেন্সের নিরাপত্তা পাচ্ছি না, আমার ব্যালেন্স থাকবে কি থাকবে না সেই নিরাপত্তা নাই, সেখানে লুটপাট হচ্ছে, সেখানে আমি ক্যাশলেস বাংলাদেশ কিসের উপরে নির্ভর করে আমি বিনির্মাণ করব, এটি আমি জানতে চাচ্ছি। সবশেষে আমি বলতে চাচ্ছি যে আমাদের এসএমপি গাইডলাইন, এই এসএমপি গাইডলাইনও এই প্রতিষ্ঠানটি প্রতিপালন করছে না। তার মানে আমাদের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে যা বিধিবিধান আছে এবং আইন আছে এই আইন সম্পূর্ণভাবে বর্তমানে আমি বলতে পারি এটি অকার্যকর আইনে পরিণত হয়েছে। অতএব আইনকে সবাইকে মানতে হবে, কমিশন যেমন মানবে, জনগণও মানবে এবং অপারেটর লাইসেন্সিদেরকে মানতে হবে। অতএব আইনটি যেহেতু আছে, আমাদের নীতিমালা আছে, এই আইনে সুস্পষ্ট বাধ্যবাধকতা বাস্তবায়ন করবেন। আর সবশেষে
মাননীয় প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করব, কমিশনকে স্বাধীন সার্বজনীনভাবে কাজ করতে দিতে হবে। মন্ত্রণালয়ের এক্ষেত্রে কোনোভাবে হস্তক্ষেপ আমরা প্রত্যাশা করি না। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাননীয় কমিশনকে। স্যার, আমি প্রথমেই প্রশ্নকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। অবশ্যই বিটিআরসি, অপারেটর এবং যারা গ্রাহক আছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় যাতে সুন্দর, সাশ্রয়ী এবং জনবান্ধব একটা টেলিযোগাযোগ সেবা দিতে পারি, সেটা আমাদের সকলেরই লক্ষ্য। প্রথমে একটু বলতে চাচ্ছি যে একটা গণ শুনানির ব্যবস্থা করতে হলে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় আছে। কারণ এই যে আমরা মোট প্রশ্ন এক মাসে পেয়েছি ৩,২০৫টা। সো ৩,২০৫টা প্রশ্ন তো ইনফ্যাক্ট এক সিটিংয়ে অ্যারেঞ্জ করা সম্ভব না। সেজন্যই আমরা বসেছি যে কোন ক্যাটাগরির প্রশ্নগুলো একই ক্যাটাগরিতে পড়ে, রিপিটেশন যাতে না হয়, গুরুত্বপূর্ণ যাতে হয়, সেই জন্য আমরা সংক্ষিপ্ত করেছি। এবং যাদের প্রশ্নগুলো গৃহীত হয়েছে, বিকজ এখানে একই ধরনের প্রশ্ন হয়তো 100 জন করেছেন, সুতরাং সেইগুলোকে সর্ট করেছি। তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলোর জন্য এবং গণশুনানিটা যে সুশৃঙ্খল হয় সেজন্য আমরা আগাম বিষয়টা জানিয়ে দিয়েছি এবং আমরা প্রায় 25 দিনের মতো সময় দিয়েছি। যথেষ্ট প্রচারণা জাতীয় দৈনিকে করেছি, টিভি স্ক্রলে করেছি, সকল বা প্রচুর গ্রাহককে SMS দিয়ে আমরা জানিয়েছি, বিটিআরসির ওয়েব পেজে থেকে প্রশ্ন নিয়েছি, ফেসবুক থেকে প্রশ্ন নিয়েছি। তো এখানে আমাদের আসলে সদিচ্ছার কোনোই অভাব নাই, আমরা একটা ট্রান্সপারেন্ট জিনিস চাই। সো আমার মনে হয় আমাদের এই কার্যক্রম থেকে আপনারা সুনিশ্চিতভাবেই বুঝতে পারছেন যে আমরা আসলে সত্যিকার অর্থে ফিডব্যাকগুলো চাচ্ছি। এখানে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার যে বিষয়টা বললেন, ইনফ্যাক্ট আমরা তো প্রশ্ন চাচ্ছি, ফাঁস বা হয়ে যাওয়ার আসলে বিষয়টা তো এখানে যথাযথ না বলে মনে করছি। এটা হচ্ছে প্রথম বিষয়। ইন্টারনেট প্যাকেজের যে একটা মোবাইল ইন্টারনেট প্যাকেজ সংক্রান্ত যে একটা নির্দেশিকা গিয়েছে, সেটা এর আগে সার্ভের মাধ্যমে করা হয়েছিল। এটা বাস্তবায়িত করার পরেও আমরা কিছু অবজারভেশন পেয়েছি এবং সেই অবজারভেশনের ভিত্তিতে আমরা পুনরায় সার্ভে করছি যে ইন্টারনেট প্যাকেজগুলো, মোবাইল ইন্টারনেট প্যাকেজগুলো কেমন হওয়া উচিত। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই পর্যন্ত আমরা প্রায় 65,000-এর ওপরে আমরা সার্ভে রেসপন্স পেয়েছি। সো এই 65,000 সার্ভে রেসপন্সের উপর ভিত্তি করে আমরা পুনরায় এটা নিয়ে বসবো এবং গ্রাহক বান্ধব একটা ইন্টারনেটের মোবাইল ইন্টারনেটের প্যাকেজ আমরা অফার করতে পারবো বলে আশা করছি। ব্যালেন্স ফ্ল্যাশ আউটের যে বিষয়টা আপনি তুলে এনেছেন, সেটা আমাদেরও এসেছিল এবং আমরা তড়িৎ সেটার ব্যবস্থা গ্রহণ করে ওই অপারেটরকে বলেছি যাতে তাদের সেই ইমপ্লিমেন্টেশনটা না করে পূর্বের জায়গায় যাতে থাকে, তারা সেটা করেছে। এবং আমরা আগামী 13 তারিখে 12 তারিখ এবং 13 তারিখ আমরা যেটা করেছি সেটা যে তাদের সাথে বসছি এ বিষয়ে এবং আমরা সুনির্দিষ্ট কিছু নীতিমালা আমরা প্রণয়ন করতে চাই। ম্যাক্সিমাম মিনিমাম ব্যালেন্স কত হওয়া উচিত এবং এই ব্যালেন্সের মেয়াদকাল কেমন হওয়া উচিত এবং ফ্ল্যাশ আউট করা যাবে কি যাবে না সেই বিষয়ে আরো সুস্পষ্ট নীতিমালা দিব। সেই সাথে সেখানে বোনাসের একটা বিষয় আসবে, সেটাও গ্রাহকদেরকে কিভাবে দিতে পারবে সেই বিষয়গুলোও আমরা সুনির্দিষ্টভাবে আলোচনা করে একটা সমাধানে পৌঁছাবো আশা করছি। SMP গাইডলাইনের কথা বলেছেন আপনি, খুবই যৌক্তিক একটা বিষয়। SMP গাইডলাইনটা আসলে শুধুমাত্র একটা অপারেটর এরকম না, ইনফ্যাক্ট এক একটা সেক্টরে হতে পারে যে একজন যে সকল ক্ষেত্রেই SMP সেটা না। কেউ ডেটার ক্ষেত্রে একজন SMP ভিন্ন হতে, ভয়েস কলের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, এলাকা ভিত্তিক SMP ভিন্ন হতে পারে। আমরা সেই ইস্যুগুলো নিয়েও কাজ করছি। সো আমাদেরকে এগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং টাইম টু টাইম আমাদেরকে এই বিষয়গুলো আপনি নজরে আনার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি আপনাদের এই সকল ইনপুট দিয়ে আমরা খুবই জনবান্ধব, সাশ্রয়ী কিছু দিক নির্দেশনা আমাদের অপারেটরদেরকে দিতে পারবো। আপনাকে আরেকবার অসংখ্য ধন্যবাদ এই চমৎকার বিষয়গুলো উপস্থাপন করার জন্য। এখানে
বেশ কয়েকটা বিষয়ে গ্রামীণ ফোন থেকে ওই যে সকল গ্রাহকের ফ্লাশ করে নেওয়া হয়েছে ওই গ্রাহকদের সাথে ইতিমধ্যে আপনাদের কার্যক্রমের কারণে তারা যোগাযোগ করেছে, যোগাযোগ করে যেটি জানিয়েছে যে আপনার টাকা ফ্লাশ করে নেওয়া হয়েছে কিন্তু ঠিক আছে, কিন্তু এই টাকা আপনাকে ফেরত দেওয়া হবে না। এখন কথা হচ্ছে যে এই যে ফেরত দেবে না তার বিরুদ্ধে 1 কোটি টাকা জরিমানা করে সেই গ্রাহকদের কমিশন দিবে কিনা, সেটার ব্যবস্থা নেবেন কিনা সেটা বলেন। ধন্যবাদ। আমার মনে হয় যে চমৎকার মতবিনিময় হচ্ছে, শুনানি হচ্ছে, এবং আসলে যে উদ্দেশ্য নিয়ে আইনে একটা ধারা রাখা হয়েছিল যে গণশুনানি কেন প্রয়োজন, আমরা এটা 5মবারের মতো আয়োজন করেছি বিটিআরসির তরফ থেকে, এবং আজকে আমরা আপনাদের মতামত, পরামর্শ, সুপারিশ, অভিযোগ সব কিছু শোনার জন্যই কিন্তু এই আয়োজনটা করেছি। তো আমি মনোযোগ দিয়ে শুনছি এবং সবগুলো নোট নিচ্ছি। আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে কমিশনারগণ তারা আপনাদের যৌক্তিকভাবে ব্যাখ্যা দিচ্ছেন, উত্তর দিচ্ছেন এবং ভবিষ্যতে কি করবেন সেটাও বলছেন। তো আমার কাছে যেটা মনে হলো যে শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে কিছু যদি আমরা কার্যকর দৃষ্টান্ত তৈরি করতে পারি তাহলে আমাদের গ্রাহক, নাগরিক এবং আমাদের যারা কমিশন, যারা মেম্বার এবং কমিশনার চেয়ারম্যান আছেন তাদের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করা দরকার, উৎসাহ দেওয়ার জন্য সবাইকে। তো সেক্ষেত্রে খিলগাঁও থেকে আমানুর ভাই যেই অভিযোগটা বললেন যে উনি প্রত্যেক বাড়িতে বাড়িতে উনি ব্রডব্যান্ড কানেক্টিভিটি চান, উনি তার কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে কিভাবে ওনার এই সেবাটা নিশ্চিত করা যায়? অবশ্যই একেবারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রাম পর্যন্ত ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি নিয়ে গেছেন। 2 লক্ষ কিলোমিটারের বেশি ফাইবার অপটিক্যাল কেবল আমরা স্থাপন করেছি, এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নির্দেশনাই ছিল, যার ফলে কিন্তু উনি নির্দেশনা দিয়ে একটা ডোমেস্টিক নেটওয়ার্ক কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছিলেন, যেখানে মুখ্য সচিবকে সভাপতি দায়িত্ব দিয়েছিলেন, এবং 10 বছর আমরা বিটিআরসি, টেলিকম, আইসিটি ডিভিশন, প্রাইম মিনিস্টার্স অফিস, A2I একসাথে মিলে কাজ করে কিন্তু প্রায় 4টা প্রকল্প বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা প্রথমে ঢাকা থেকে জেলা পর্যন্ত যাই 2014 সালে, 15 সালে উপজেলা পর্যন্ত যাই, এবং এখন কিন্তু আমাদের সবগুলো ইউনিয়ন পর্যন্ত আমরা ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে গেছি, এবং যার ফলে কিন্তু আজকে যে 1,20,00,000-এর ওপরে ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি, আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইএসপিএবি সভাপতি সেক্রেটারি এখানে আছেন, আমাদের যে প্রায় 3,000 এখন আইএসপি লাইসেন্সধারী আছেন যারা বৈধভাবে এই কানেক্টিভিটি নিয়ে যাচ্ছেন, তাদেরকেও ধন্যবাদ যে সরকার এখানে বেসরকারি খাতের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এটা নিয়ে গেছে এবং ইন্টারনেটের দামটা কমিয়েছে। তাছাড়া কিন্তু আজকে 13 কোটি ইন্টারনেট গ্রাহক হতো না। তো আমি যেটা আর কি আপনাদের কাছে বলতে চাই যে যেটা আপনাকে বিটিসিএল থেকে জানানো হয়েছে যে খিলগাঁও থেকে আপনার অ্যাপার্টমেন্ট হাউস পর্যন্ত 1.5 কিলোমিটার মাত্র দূরত্ব, এটা তারা দিতে পারবে না, এটা সঠিক না। কারণ খিলগাঁও অফিসের ডিজিএম যে আছে কামরুল, আমি তার সাথে ফোনে কথা বললাম এবং সে এখন আমার ফোনে আছে কানেক্টেড, আমি ওনার অনুমতি নিয়েই লাউড স্পিকারে নিচ্ছি। তো সেটা হচ্ছে যে আমাদের খিলগাঁও বিটিসিএল এর ক্যাপাসিটি 12,000 কানেক্টিভিটি দেওয়া, ওখানে দিয়েছে মাত্র 2,200, তার মানে এখনও কিন্তু প্রায় 11,000-এর বেশি মানে কানেকশন দেওয়ার সক্ষমতা বিটিসিএল খিলগাঁও মানে স্টেশনের আছে। তো সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে একটা ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে গিয়ে সেখানে 50টা কেন, ওখানে 5,000 কানেক্টিভিটিও দিতে পারবে, কারণ তাদের সেই সক্ষমতা আছে। আর এখানে আইএসপিএবির সভাপতি, সাধারণ সম্পাদক আছে। আমি শুধু বিটিসিএল সরকারি কোম্পানি বলে বলবো না, আমি বিটিসিএলকে নির্দেশ দিয়েছি যে ডিজিএম মহোদয় উনি দ্রুত গিয়ে আমাদের যেই গ্রাহকের অভিযোগটা আসলো সেটা দেখে সরজমিনে পরিদর্শন করে ওখানে গ্রাহক যদি চায় বিটিসিএল এর কানেকশন, উনি যত দ্রুত সম্ভব এটা দেবেন। আর তারপরে এটা
একেবারে মুক্ত এবং স্বাধীন। কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো প্রভাবশালী কেউই সেইখানে কোন আইএসপি যেতে পারবে, কে যেতে পারবে না, এইটা বলার অধিকার আইনগতভাবে কাউকে দেওয়া হয়নি। এবং আজকে আমি আপনাদেরকে নিশ্চিত করছি, যদি এখানে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠান প্রভাব খাটানোর চেষ্টা করে, যদিও বিটিআরসির এখতিয়ার এটা না, বিটিআরসির এখতিয়ারটা হচ্ছে বিটিআরসির এখতিয়ারের মধ্যে থেকে সেটা সহযোগিতা করা, সেটা প্রযুক্তিগত হোক বা আইনগত হোক। কিন্তু আমরা অবশ্যই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব এবং তাদেরকে আমরা কমিউনিকেট করব। এই কারণে আপনারা বলেছেন যে প্রথম কেন মন্ত্রী শুনানিতে আছে, কারণটা একটাই, কারণটা হচ্ছে আমাদের একটা জবাবদিহিতা আছে। মাননীয় প্রধানমন্ত্রী চান আমরা একটা জবাবদিহিমূলক, একটা স্বচ্ছ স্মার্ট সরকার ব্যবস্থা গড়ে তুলি, যেখানে জনগণের মতামত এবং তাদের প্রত্যাশার প্রতিফলন যাতে সরকারের সিদ্ধান্তের মধ্যে থাকে। সেই কারণেই কিন্তু আমি আজকে উপস্থিত হয়েছি অবজারভার হিসাবে। কিন্তু যেখানেই দেখব যে আমাদের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এখতিয়ারের বাইরেও কিছু সরকারের করা আছে, যেখানে অন্যান্য মন্ত্রণালয় বা অন্যান্য সংস্থার সাথে একটা সমন্বয়ের প্রয়োজন আছে, সেখানে কিন্তু আমি একজন সমন্বয়কারী হিসেবে আমাদের বিটিআরসির সাথে অন্যান্য অর্গানাইজেশনের সমন্বয়টা করার চেষ্টা করব। সেই কারণে আমি আজকে উপস্থিত হয়েছি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এখন আমি ডিজিএমকে বলবো, কামরুল আপনি লাউডস্পিকার একটু বলেন যে খিলগাঁও এটাতে আপনি কানেক্টিভিটি কখন দেবেন, এবং তারপরে আমি আইএসপিএবি সভাপতিকে বলবো যে উনি আইএসপিএবি সভাপতি সাধারণ সম্পাদক এবং বিটিসিএল এর ডিজিএম কামরুল খিলগাঁও একসাথে মিলে গিয়ে আমাদের এখানে যেই অ্যাপার্টমেন্ট হাউসগুলোতে প্রায় চাহিদা আছে 500টা পরিবারের, এই পরিবারগুলোকে উচ্চ গতির, নির্ভরযোগ্য, সুলভ মূল্যে ইন্টারনেট পৌঁছে দেওয়াটা হবে আমাদের এই শুনানির প্রাথমিক লক্ষ্য। এবং 7 দিনের মধ্যে আমি দেখতে চাই যে সেখানে সবগুলো অ্যাপার্টমেন্টে উচ্চ গতির নির্ভরযোগ্য ইন্টারনেট দেওয়া সম্ভব হয়েছে। আপনি বলেন কামরুল। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের এই সবাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমি গ্রাহকের কাছে বিটিসিএল এর এই জীবন সংযোগের চাহিদার কথা জানতে পেরে আমার জীবন ধন্য এবং আমি আনন্দিত। একই সঙ্গে সংশ্লিষ্ট যারা এই রয়েছেন, জনাব মিস্টার আমানু সাহেব, ওনার কাছে আমার আবেদন থাকবে যে আপনি ইতিমধ্যে কোনো আবেদন করেছেন কি না, করলে আমাকে আবেদনের নম্বরটা একটু দেবেন। আর যদি আবেদন না করে থাকেন তাহলে আমার মোবাইল নাম্বার আছে, আমি এখন অফিসে আছি, আপনি যদি কাউকে পাঠান তাহলে আমি এখন 1 ঘন্টার মধ্যে ওই সংশ্লিষ্ট স্থানে যাব, গিয়ে ওখানে কমিউনিকেট করে 1 ঘন্টার মধ্যে আমি রিপোর্ট দিতে পারবো যে ওখানে আমাদের কানেক্টিভিটি করা সম্ভব কিনা এবং করলে কিভাবে জিনিসটা করা যায়। এবং যদি পসিবল হয় তাহলে যদি দেখি যে এক্ষুনি রেডি নেটওয়ার্ক রয়েছে এবং আমরা দিতে পারবো, তাহলে আমরা কানেকশন দিতে আমাদের 1 দিন থেকে 2 দিনের বেশি লাগবে না। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আর যদি রেডি না থাকে তাহলে রেডি করে, ওই জন্য 7 দিন সময় দিয়েছি যে আপনি আইএসপিএবি সভাপতি সাধারণ সম্পাদক এবং আপনার বিটিসিএল এর টেকনিক্যাল টিম নিয়ে এটা সমাধান করবেন। আমানুর সাহেব কি আছেন এখানে, না চলে গেছেন? তাহলে একটু বিটিআরসির ওনার নাম্বারটা নিয়ে যোগাযোগ করেন। জি ধন্যবাদ, কন্টিনিউ স্যার। ধন্যবাদ স্যার। উপস্থিত সুধী, গণশুনানি 2024 অনুষ্ঠানটি ফেসবুক লাইভেও সম্প্রচারিত হচ্ছে। আমরা ফেসবুক লাইভ থেকে প্রশ্ন পেয়েছি। ফেসবুক লাইভে প্রশ্ন করেছেন জনাব ফরিদ রেজা, তিনি বলেছেন এমএনপি রেট কমানো প্রয়োজন। আরেকজন বলেছেন জাকিরুল হাসান রিপন, মোবাইল ইন্টারনেটের মেয়াদ তুলে দেওয়া হোক। তো এই দুটি প্রশ্নই কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিস ডিভিশন সম্পর্কিত বিধায় সিস্টেম অ্যান্ড সার্ভিস ডিভিশনের কর্মকর্তাকে অনুরোধ করছি উপস্থাপন করার জন্য। প্রথমেই আমি ফেসবুকের যিনি প্রশ্ন করেছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর 2টা প্রশ্ন করার জন্য। প্রথম হচ্ছে এমএনপি রেটের ব্যাপারে প্রশ্ন করেছেন। এখন যখনই একজন গ্রাহক এমএনপি করে অন্য একটা অপারেটরের কাছে যায়, তখনই তাকে একটা নতুন সিম কিনতে হয় বা নতুন সিম সংগ্রহ করতে হয়। তো সরকারের এই সিমের জন্য যেটা করা আছে যে 200 টাকা সিম ট্যাক্স দিতে হয়। তো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে কোনো অপারেটর 200 টাকার সাথে কিছু সংযোগ করে যাতে করে তাদের একটা প্রফিট থাকে, আবার কিছু অপারেটর
200 টাকারটা কমিয়ে 150 টাকাতেও দেয়, সেখানে নতুন একজন গ্রাহক এসেছে বলে তারা ভর্তুকিও দিয়ে থাকে। তো আমার মনে হয় যে এই ইয়েটা ঠিক আছে। আমরা আশা করব যে অপারেটর যারা আছেন, আপনারা যদি, যেহেতু নতুন গ্রাহক আপনাদের নেটে সংযুক্ত হচ্ছে, এই ভর্তুকিটা যদি আপনারা আরো বেশি দেন তাহলে বেশি গ্রাহক উৎসাহিত হবে আপনাদের নেটওয়ার্কে আসার জন্য। তো আমি এজন্য প্রণোদনা দেওয়ার জন্য অপারেটর যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো। আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারনেটের মেয়াদ তুলে দেওয়ার ব্যাপারে খুবই ভ্যালিড একটা প্রশ্ন এবং অনেকেরই চাহিদা এটা। এখন এটার বিষয়ে পৃথিবীর অন্যান্য জায়গায় যেই সিস্টেম বা যেই প্র্যাকটিসগুলো চালু আছে, বাংলাদেশেও তেমনই আছে। এখন একটা বিষয় আমি একটু বলতে চাই যে কেউ যদি একটা প্যাকেজ 3 দিনের জন্য নেন 3 জিবি, এবং সেই একই প্যাকেজ যদি উনি 1 মাসের জন্য নেন, এখানে অপারেটরদের ক্ষেত্রে খরচের একটা বিষয় আছে। কারণ হচ্ছে সেই ডেটাটাকে বা সেই কানেকশনটাকে 1 মাসের জন্য তাকে লাইভ রাখতে হয় এবং তার অ্যাকাউন্টগুলোতে এটাকে সচল রাখতে হয়। তার মানে হচ্ছে যদি 3 দিন থাকে, এই অ্যাক্টিভিটিসগুলো অপারেটরকে 3 দিন করতে হয়, বাট যখনই এটা 1 মাস চলে যাচ্ছে তখন কিন্তু সেম অ্যাক্টিভিটিসগুলো তাকে 1 মাসের মধ্যে রাখতে হয়। তো সেইখানে একটা আসলে কস্ট ইনভলভমেন্ট আছে। এখন সেটা যদি 1 বছর যায় তাহলে সেই ইনফরমেশনগুলো তাকে 1 বছরের জন্য রাখতে হয়, আনলিমিটেড টাইমের জন্য রাখতে হয়। তো সেখানে অপারেটরদের আসলে একটা ব্যয়ের বিষয় আছে। সেই জন্য মানে মেয়াদ উত্তীর্ণ করা সম্ভব সবগুলোর ক্ষেত্রে হয় না। কিন্তু আমরা গত যে ডাটা প্যাকেজ নির্দেশিকা ছিল সেখানে এই সুবিধাটা দেওয়ার জন্য আমরা আনলিমিটেড প্যাকেজকে উৎসাহিত করেছি এবং সকল অপারেটরই আনলিমিটেড প্যাকেজও এখন বরাদ্দ করছে, যেটার কোনো মেয়াদ থাকবে না। তো আনলিমিটেড প্যাকেজটাকে আমি অপারেটরদেরকে রিকোয়েস্ট করতে পারি যে আনলিমিটেড এই মুহূর্তে যে ভলিউম আছে এই ভলিউমটাকে আর একটু কমিয়ে আপনারা যদি আর একটু কম ভলিউম আনলিমিটেড দেন এবং সেই সাথে দামটা একটু কমিয়ে দেন, তাহলে সেটা মনে হয় আমাদের গ্রাহকদের জন্য আর একটু সুবিধা হবে। তো এভাবে মনে হয় আমরা এই দুইটা ইস্যুকে অ্যাড্রেস করতে পারি। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। উপস্থিত সুধী, আমাদের পরবর্তী প্রশ্নকারীর নাম জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি ঢাকার বাসিন্দা এবং তিনি একজন শিক্ষার্থী। তিনি বিটিআরসিতে সশরীরে উপস্থিত আছেন। তিনি মূলত 3টি প্রশ্ন করেছেন। 3টি প্রশ্ন রোল আউট এবং রিচার্জ বিষয়ে করেছেন। আমি সময় স্বল্পতার কারণে আপনাকে রোল আউট সম্পর্কিত প্রশ্নটি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার উপস্থাপিত প্রশ্নটি কমিশনের ইএনডো বিভাগের সংশ্লিষ্ট হওয়ায় সংশ্লিষ্ট বিভাগকে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি একজন শিক্ষার্থী, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। যে আমি দুটি ভিন্ন বিষয়ে প্রশ্ন বা অভিযোগ জানাবো। একটি হচ্ছে স্পেকট্রাম রিলেটেড। 2021 সালের 8ই মার্চ দুটি ব্যান্ডে তরঙ্গ নিলাম হয়েছে। সেটা হচ্ছে ব্যান্ড 1 এবং ব্যান্ড 3-তে, যেটা যথাক্রমে 1800 এবং 2100 মেগাহার্জে। তো সেখানে প্রতিটা অপারেটর অংশগ্রহণ করেছিল এবং স্পেকট্রাম নিয়েছিল এবং সেখানে নির্দেশনা দেওয়া হয়েছিল যেন তারা খুব দ্রুত এটা রোল আউট করে। তো এখন 2024 সাল এবং আমরা এখন বর্তমানে বিটিআরসির কনফারেন্স রুমে আছি। আমি এখানে এসে চেক করেছি আজকে যে তারা কিন্তু আসলে ব্যান্ড 1 এবং ব্যান্ড 3-তে 15 মেগাহার্জ করে নেটওয়ার্কে সেবা দিচ্ছে এখানে, যেটা 20 মেগাহার্জ থাকা উচিত। এবং এর আগের শুনানিতেও আমি একই প্রশ্ন করেছিলাম। তো সেখানে স্পেকট্রাম ডিভিশন থেকে আমাকে বলা হয়েছিল যে এই বিষয়ে মোবাইল অপারেটরগুলোকে চিঠি দেওয়া হবে, ইভেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং 2022 সালের স্পেকট্রাম অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 5Gর প্রস্তুতি এবং হচ্ছে 4G সেবা মানোন্নয়নের জন্য। তো সেখানে 2600 মেগাহার্জ এবং 2300 মেগাহার্জ, যেটা যথাক্রমে ব্যান্ড 41 এবং ব্যান্ড 40-এর যে স্পেকট্রামটা ছিল, তো সেখানেও 1 বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে অপারেটরগুলি যেন এটা রোল আউট করে বা ইমপ্লিমেন্ট করে। তো সেখানে 5Gর যে
গাইডলাইন্স সেটা বিটিআরসি তখন দিতে পারেনি, কিছুদিন আগে এটা দিয়েছে। তো এই স্পেকট্রামগুলি কিন্তু শুধু 5G-তে না 4G-তে ব্যবহার করা যাবে এবং মানোন্নয়ন করা যাবে, আগের চেয়ে স্পিড বাড়বে ইন্টারনেটের। তো কিছু কিছু অপারেটর যেমন গ্রামীণফোন এবং রবি ঢাকার খুবই অল্প সিলেক্টেড কিছু জায়গায় এটা রোল আউট করেছে, যেমন বুয়েট ক্যাম্পাস, বকশীবাজার, মিরপুর 10। আমি বিভিন্ন জায়গাতেই আমি এটা চেক করে দেখেছি, তো তারা আসলে প্রপারলি এটা অপটিমাইজ করতে পারেনি। প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে আমি দেখেছি ওই জায়গাগুলিতে তারা বেজ স্টেশন যেগুলো আছে ওখানে কিছু সেখানে দিয়েছে, তো সেখানে ফলব্যাক করে ব্যান্ড 1 এবং ব্যান্ড 3 বা অন্য ব্যান্ডে শিফট হয়ে যায়, তারা প্রপার অপটিমাইজেশন করতে পারেনি। এবং আমি যেটা বললাম যে বিটিআরসির মতো একটি জায়গায় তারা এখনো পর্যন্ত 2021 সালে নিলামে যেখানে 20 মেগাহার্টজে উন্নীত করা হয়েছিল 1800 এবং 2100 মেগাহার্টজের যে ব্যান্ড, সেটা এখনো পর্যন্ত তারা 15 মেগাহার্টজে রেখে দিয়েছে, তারা 20 মেগাহার্টজে উত্তীর্ণ করেনি। তো আমি মনে করি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এটার উপরে তাদের এগেনস্টে বা ব্যবস্থা নেওয়া উচিত এবং তাদের বিষয়ে এটা আলোচনা করা উচিত তাদের সাথে, না হলে গ্রাহকের আসলে কোয়ালিটি অফ সার্ভিস ইনশিওর করা সম্ভব হবে না। কারণ প্রতি বছরের ন্যায় যদি বিটিআরসি স্পেকট্রাম অকশন করে কিন্তু অপারেটরগুলি যদি যথাসময়ে এটা রোল আউট না করে, তাহলে স্পেকট্রাম অকশন করে লাভ কি? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গ্রামীণ ফোন অপারেটর এগেনস্টে, এবং আমার পূর্বের প্রশ্নকারী এই বিষয়ে আলোচনা করেছে, যেটা আমি সর্বনিম্ন মেয়াদ নিয়ে আমি প্রশ্ন করেছিলাম। তো সেখানে অলরেডি তীব্র সমালোচনার মুখে গ্রামীণ ফোন সেই বিষয় থেকে বেরিয়ে এসছে এবং মেয়াদটা বৃদ্ধি করেছে, কিন্তু সেখানে একটি সমস্যা রয়েছে যে ভ্যালিডিটি বাড়িয়েছে, কিন্তু একজন গ্রাহক যদি রিচার্জ না করে ভ্যালিডিটি শেষ হওয়ার পরে, তাহলে গ্রাহকের পূর্বের যে ব্যালেন্স থাকে, যদি আমি মনে করি যে আমার ব্যালেন্স ছিল 100 টাকা এবং সেটি ভ্যানিশ হয়ে যাবে, যেটা আমার পূর্বের প্রশ্নকারী বলেছেন। তো এটি কিন্তু আমি গ্রাহক হিসেবে আমার স্বাধীনতা থাকবে যে আমার যদি ভ্যালিডিটি শেষ হয়ে যায়, আমি রিচার্জ যদি না করি, তাহলে আমার আউটগোয়িং কল অফ হতে পারে, SMS আমি না করতে পারি, এবং আমি যখন এটি রিচার্জ করব তখন আমার এই সার্ভিসগুলি পুনরায় চালু হবে, ইভেন আমার আগের ব্যালেন্সটি থাকবে এবং নতুন ব্যালেন্সের সাথে এটা যুক্ত হবে। তো এটি যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে গ্রাহকের ব্যক্তি স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, এটা আমি মনে করি। তো আমার এই প্রশ্নগুলি ছিল। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আমিরুল ইসলাম, আপনার তথ্য সমৃদ্ধ। এখানে আপনার টোটাল প্রশ্নের দুইটি অংশ, একটি স্পেকট্রাম রোল আউট যেটা 22 মার্চ স্পেকট্রাম নিলাম হয়েছিল, 21 মার্চ, আর আরেকটি হলো আপনার প্যাকেজ নিয়ে। তো একটি অংশ যেটা আমাদের একটা স্কেডিউল আছে এই রোল আউট করার জন্য, সেটির ব্যাপারে আপনি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনের ডিজি আপনার আপনার প্রশ্নগুলো খুবই আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে আপনার কাছ থেকে। আর আরেকটি পার্টের SS অর্থাৎ সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান সাহেব উত্তর দেবেন। আবারও ধন্যবাদ জনাব আমিরুল ইসলাম আপনার এই তথ্যবহুল প্রশ্নের জন্য। প্রথমত আপনি যে